শুভরাত্রি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, মঙ্গলমতো আছো। শুরুতে তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবে। যারা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত একটু কমেন্ট করো। ধন্যবাদ মমিনুর রহমান বেপনকে। আমি তারপরে কালক্ষেপণ করছি, আবারও বলছি যারা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটিকে দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত একটু কমেন্ট করবে। তুলি, ভালো আছি আমি, আশা করি তুমি ভালো আছো। ক্লিয়ার আছে তুলি লিখেছে। আরিশা সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার, ধন্যবাদ। হাসিবুল ইসলাম, জি স্যার, ধন্যবাদ হাসিবুল তোমাকে। আমি একটু কালক্ষেপণ করছি, আবারও বলছি যারা লাইভে যুক্ত হয়ে যাওয়ার এর মধ্যে আশাবাদী যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ সোহেল রানাকে। আচ্ছা, ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশাবাদী লাইভটি পরিষ্কার আছে, তোমরা দেখতে পাচ্ছ আমাকে বা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। ধন্যবাদ তোমাদের। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা সাহিত্যে আজকে আমরা প্রবেশ করছি লেকচার 4-এ। আমাদের এই সাহিত্য কোর্সে 50 থেকে 55টার মতো ক্লাস অনুষ্ঠিত হবে। তো লেকচার 4-এ প্রবেশ করছি, কিন্তু এখানে একটি জিনিস মাথায় রেখো, লেকচার 3-এর কিন্তু অংশ রয়েছে, কিন্তু আমি 3কে একটু স্ক্রিপ্ট করে আমি লেকচার 4-এ প্রবেশ করেছি। তার কারণ লেকচার 3 আমার ভিডিও ক্লাস রেকর্ডেড আছে। কোনো দিন যদি আমি ক্লাস না নিতে পারি, তখন আমি চর্যাপদের বাদবাকি অংশ, প্রাচীন যুগ, সেটি প্রোভাইড করব। তো লেকচার 4-এ আমরা কি কি বিষয় পড়ব, আমরা টপিকের নামগুলো আগে একটু দেখি। লেকচার 4-এ আমরা আলোচনা করব মূলত অন্ধকার যুগ। অন্ধকার যুগ এবং অন্ধকার যুগের সাথে সাথে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কোন নিদর্শন, শ্রী কৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আবারও বলছি, বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে আজকে আমরা লেকচার 4-এ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দুটো টপিক আমরা কি করব, আলোচনা করব। আচ্ছা, তোমরা সকলে জানো আমি প্রথম লেকচার বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ, সেই যুগ বিভাগে পড়িয়ে এসেছি যে বাংলা সাহিত্যের মধ্যযুগ যার সৃষ্টি হয় 1201 খ্রিস্টাব্দে। 1201 খ্রিস্টাব্দ থেকে বাংলা সাহিত্যের মধ্যযুগ ধরা হয় এবং এই মধ্যযুগ যে শেষ হয়েছে 1800 খ্রিস্টাব্দে। তাহলে লক্ষ্য করে দেখো, বাংলা সাহিত্যের মধ্যযুগ কিন্তু প্রায় 600 বছর বা 600 বছর বলা যেতে পারে। মনে রেখো, বাংলা সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ যুগ কিন্তু এই মধ্যযুগ।
কখনো যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের অত্যন্ত সমৃদ্ধ যুগ কোনটি, তাহলে আমরা বলতে পারি অত্যন্ত সমৃদ্ধ যুগটি হচ্ছে মধ্যযুগ। তোমরা জানো আমরা এই মধ্যযুগকে প্রথম ক্লাসে দেখেছি, মধ্যযুগকে কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়েছে। নিশ্চিত তোমাদের মনে আছে শ্রী চৈতন্য দেবের নামে। শ্রী চৈতন্য দেব যিনি হিন্দু ধর্মের একজন অবতার, যিনি বাংলা সাহিত্যে একটি লাইনও কিন্তু লেখেননি, তারপরেও তার নামেই কিন্তু বাংলা সাহিত্যের মধ্যযুগ। তো কেন তার নামে কি জন্য সেটার বিস্তারিত ব্যাখ্যা আমরা করব যখন আমরা বৈষ্ণব পদাবলী পড়ব, তখন আমরা দেখব। শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে আমরা কথা বলবো, কিন্তু মধ্যযুগের নামটি হয়েছে কিন্তু মূলত কার নামে? শ্রী চৈতন্যদেবের নামে। যেখানে আমরা দেখেছি প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। নিশ্চিত তোমাদের মনে আছে প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ, এই 3টি ভাগে। কিন্তু মধ্যযুগের শুরুতে আমরা দেখতে পাই অন্ধকার যুগ। অন্ধকার যুগ আলাদা কোনো কিছু না, যেটি কিনা মধ্যযুগের শুরুতেই রয়েছে। তো অন্ধকার যুগকে আমরা নির্দেশ করে থাকি মূলত 1201 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কে আমরা বলে থাকি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো বন্ধুরা, যে অন্ধকার যুগ আলাদা কোনো যুগ নয়, মধ্যযুগের সূচনা লগ্নেই আমরা দেখতে পাই অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? তোমরা জানো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে অন্ধকার যুগে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কোনো নিদর্শন পাওয়া যায়নি। তার মানে এই যে 150 বছর, কত বছর হচ্ছে? এই যে 150টি বছর, এই 150 বছরে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন কিন্তু পাওয়া যায়নি। কেন যায়নি সেটা ব্যাখ্যায় আসছে। আর এই 150 বছর বাংলা সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায়নি বলেই কিন্তু এই সময়টাকে অন্ধকার যুগ বলে। মানে যেটা আমাদের দৃষ্টির গোচরে নেই, যেটা আমরা প্রত্যক্ষ করতে পারিনি, বা যেখানে আমরা কোনো সাহিত্যকর্ম পাইনি। তাহলে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কত? 1201 থেকে 1350। অর্থাৎ মধ্যযুগের শুরুই হলো অন্ধকার দিয়ে, অন্ধকার যুগ দিয়ে। এখানে অন্ধকার যুগ হওয়ার লজিকটা কি সেটা যদি আমি বলি, যে এ সময়ে বাংলায় কিন্তু তুর্কি বিজয় হয়। তোমাদেরকে আমি পড়িয়েছি ইতিহাস ক্লাসে যে বাংলা 1204 খ্রিস্টাব্দে আমরা দেখেছি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, একজন তুর্কি বীর, তিনি কিন্তু বাংলা জয় করেন। তো দেখো আগের দিনে সাহিত্যকর্ম কিন্তু কি করা যেত না, আগের দিনে সাহিত্যকর্ম যত্রতত্র রচনা করা যেত না। বুঝতে পেরেছ? কারণ সাহিত্যকর্ম রচনা করবার মতো কাগজ ছিল না। সে সময় অনেকটা তাল পাতায় সাহিত্যকর্ম লেখা হতো, বা কোনো শাসক মানে কোনো রাজার পৃষ্ঠপোষকতায় কিন্তু সাহিত্যকর্ম রচনা করা হতো। তো দেখা গিয়েছে পাল আমলে পাল রাজারা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছেন, আবার সেন আমলে সেন রাজারা তারা তাদের সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছেন। কিন্তু যখন সুদূর আফগানিস্তান থেকে এই তুর্কি বীরেরা আসলেন, যখন মুসলমানেরা আসলেন, তারা তো এই অঞ্চলের ভাষা জানতেন না। সুতরাং তারা যেহেতু এই অঞ্চলের ভাষা জানতেন না, তারা এ সময় সাহিত্যকর্মে পৃষ্ঠপোষকতা প্রদান করবে না, এটাই খুব স্বাভাবিক। ব্যাপারটা বুঝতে পেরেছো যে আগের দিনে সাহিত্যকর্মগুলো রচনা হতো কিভাবে? রাজাদের পৃষ্ঠপোষকতায়। কাদের পৃষ্ঠপোষকতায়? রাজাদের পৃষ্ঠপোষকতায় কিন্তু সাহিত্যকর্ম রচনা হতো। কিন্তু যখন বাংলায় মুসলিমরা আগমন করলো, তখন কিন্তু তারা বাংলা ভাষা জানতো না। ফলে তারা যে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করবে এমনটা নয়।
তাহলে ফার্স্ট একটি পয়েন্ট কিন্তু আমরা বের করতে পেরেছি বলে বিশ্বাস করি যে এই অন্ধকার যুগ যে 150 বছর, এই 150 বছরে কোনো সাহিত্যকর্ম রচনা হয়নি কেন? তার কারণ এ সময় মুসলিম শাসকেরা কোনো পৃষ্ঠপোষকতা প্রদান করেনি। ওকে, 2 নাম্বার কথা হচ্ছে মুসলমানরা এর অঞ্চলে আগমনের পরে ব্যাপক যুদ্ধ বিগ্রহ হয়েছে। যখন বাংলায় মুসলমানেরা এসেছে তখন ব্যাপক যুদ্ধ বিগ্রহ হয়েছে। বাংলায় কিন্তু কোনো স্থিতিশীলতা ছিল না। তোমরা বাংলার ইতিহাস মনে করে দেখো যে বখতিয়ার খলজি মাত্র 2 বছর শাসন করেছিলেন। তারপরে তোমরা দেখেছো শিরান খলজি, তারপরে দেখেছো ইওয়াজ খলজি, তারপরে আলী মর্দান খলজি, দেন আবার ইওয়াজ এসেছিল। একটা স্থিতিশীলতা ছিল না এ বাংলা। তারপরে দেখা গিয়েছে দিল্লির সুলতানদের অধীনে চলে গিয়েছে। মানে এক প্রকার অস্থিতিশীল অবস্থা কিন্তু বাংলায় বিরাজ করেছে। এই স্থিতিশীলতা না থাকবার ফলে, এই যুদ্ধ বিগ্রহ হবার ফলে হয়তো অনেক তৎকালীন সময়কার সাহিত্যিক বা কবি তারা ভীত হয়ে বাংলা থেকে হয়তো বা অন্যত্র চলে গিয়েছে। ফলে সাহিত্যকর্ম কি হয়নি? রচনা হয়নি। তাহলে প্রথম দেখেছো পৃষ্ঠপোষকতা পায়নি। 2 নাম্বার কি দেখেছো? 2 নাম্বার দেখলে যে এ সময় যারা সাহিত্যকর্ম রচনা করবে তারা হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে তারা অন্যত্র চলে গিয়েছে। কারণ এই যে যুদ্ধ বিগ্রহ, বোলঘাটপুর বিদ্রোহের নগরী হয়ে উঠেছিল বাংলা। থার্ড, আমি তোমাদের যে কথাটি বলতে চাই যে হয়তো এমন হতে পারে হয়তোবা সাহিত্যকর্ম রচনা হয়েছে কিন্তু সংরক্ষণের অভাবে। যেহেতু আমি বলেছি তালপাতায় লেখা হতো তৎকালীন সময়ের সাহিত্যকর্মগুলো, ফলে তালপাতা সহজে নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ফলে তালপাতায় লেখবার ফলে বা সংরক্ষণের অভাবে সাহিত্যকর্মগুলো নষ্ট হয়েছে। এমন হতে পারে কোনো প্রলয়নকারী বন্যাতে নষ্ট হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছো? নষ্ট হয়ে হয়তো লেখা হয়েছিল, এই 150 বছরে কোনো সাহিত্যকর্ম হয়তো বা লেখা হয়েছিল, কিন্তু অযত্নে, সংরক্ষণের অভাব বা প্রলয়নকারী কোনো বন্যার ফলে হয়তো বা কি হয়েছে, দুঃখিত, হয়তো বা সাহিত্যকর্মগুলো নষ্ট হয়ে গিয়েছে, ফলে আমরা পাইনি। তাহলে ফার্স্ট আবারও মনে করে দিই, পৃষ্ঠপোষকতার অভাব ছিল। 2 নাম্বার, যুদ্ধ বিগ্রহের কারণে একটা অস্থিতিশীল অবস্থা বা ভীতি ছিল, সেজন্য হয়নি। 3 নাম্বার, হয়তো বা সাহিত্যকর্ম রচনা হয়েছে কিন্তু সংরক্ষণের অভাবে, অযত্নে বা প্রলয়নকারী কোনো বন্যায় সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। আবার এমনও হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে হয়েছে, সাহিত্যকর্ম রচনা হয়েছে কিন্তু এখন পর্যন্ত হয়তো সেটা আমরা আবিষ্কার করতে পারিনি। যেমন প্রাচীন যুগের প্রথম নিদর্শন চর্যাপদ, সেটাই তো এই তো হেনকালে, এখন থেকে 100 কয়েক বছর আগে আবিষ্কার হয়েছে। মধ্যযুগের প্রথম কোনো নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেটা আজকে পড়ব, সেটিও আবিষ্কার হয়েছে এই তো 100 সামথিং বছর আগে। তাহলে এই অন্ধকার যুগে কিছু রচনা হয়েছে কিনা হয়তোবা সেটা এখনো আমরা আবিষ্কার করতে পারিনি। হয়তোবা যে কোনো সময় এমনও হতে পারে আগামীকালকেও আবিষ্কার হয়ে গেলেও যেতে পারে। তো সর্বোপরি আমরা বলতে পারি যে এই 150 বছরের কোনো নিদর্শন এখনো আমরা পাইনি। যেহেতু এই 150 বছরের কোনো নিদর্শন এখনো আমরা পাইনি, এজন্য আমরা এই 150 বছর সময়টাকে বলে থাকি মূলত অন্ধকার যুগ। তবে এখন অনেকে আমাকে বলতে পারে যে স্যার কি হচ্ছে, ভুল হচ্ছে না, অন্ধকার যুগেও কি পাওয়া গিয়েছে, অন্ধকার যুগেও নিদর্শন পাওয়া গিয়েছে। অনেকে কিন্তু আমাকে এটা বলতে পারে। আচ্ছা ঠিক আছে, সেই অনেকের কথাকে যদি আমরা মেনে নিই, অনেকের কথাকে মেনে নিলে আমি 2টো গ্রন্থের নাম বলবো, যে 2টো গ্রন্থ কিন্তু এই 1201 থেকে 1350-এর মধ্যে কি হয়েছে, রচনা হয়েছে। 1 নম্বর যেটি আমি বলবো শূন্য পুরাণ। শূন্য পুরাণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শূন্য পুরাণ, এই গ্রন্থটি রচনা করেছিলেন যিনি, হ্যাঁ তার নামটা তো আমরা অবশ্যই জানবো, তিনি হচ্ছেন রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত শূন্য পুরাণের রচয়িতা আমরা বলেছি রামাই পণ্ডিতকে। ওকে ফাইন। আমরা আরো একটি গ্রন্থ পাই, আমি একটু উপরেই 2 নাম্বারটা লিখি।
শেখ শেখ শুভ দয়া, শেখ শুভ দয়া। আরেকটি গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি শেখ শুভ দয়া। যে শেখ শুভ দয়া গ্রন্থটি লিখেছেন হলায়ুদ মিশ্র। যে শেখ শুভদয়া গ্রন্থটি লিখেছেন হলায়ুদ মিশ্র। তাহলে তোমরা এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি যে বলছেন এই 150 বছরে কোনো সাহিত্য কর্ম রচনা হয়নি, এজন্য এই সময়কে আপনি অন্ধকার যুগ বলছেন। কিন্তু স্যার এ সময়ে তো শেখ শুভদয়া এবং শূন্য পুরাণ এই দুটো গ্রন্থ রচনা হয়েছে। তাহলে কেন আপনি এ দুটোকে আনছেন না বা কেন বলছেন না? মাথায় রাখতে হবে এই শেখ শুভদয়া এবং শূন্য পুরাণ এ দুটো গ্রন্থ বাংলা ভাষায় রচনা ছিল না। এ দুটো গ্রন্থ সংস্কৃত ভাষায় রচনা হয়েছে। আমরা তো পড়ছি বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের নিদর্শন খোঁজার চেষ্টা করছি। তাহলে এ দুটো তো বাংলা ভাষায় না। তোমরা চর্যাপদের ক্লাসেও দেখেছ যে চর্যাপদের সাথে আরো দুটো গ্রন্থ কিন্তু আবিষ্কার বা প্রকাশ পেয়েছিল, ঠিক আছে। কিন্তু তোমরা দেখেছ যে সেই দুটো গ্রন্থ, তিনটির মধ্যে চর্যাপদ ব্যতীত বাদ বাকি দুটো কিন্তু বাংলা ভাষায় না। তেমনি শেখ শুভদয়া এবং শূন্য পুরাণ এই দুটো গ্রন্থ বাংলা ভাষাতে রচনা নয়। কোন ভাষাতে? সংস্কৃত ভাষাতে। একটু বলে রাখা ভালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলায়ুদ মিশ্র কিন্তু লক্ষণ সেনের একজন সভাকবি ছিলেন। এবং একটি তথ্য তোমরা মনে রেখো যে এই শূন্য পুরাণকে আচ্ছা শেখ শুভদয়া যেটি বলেছি সেটি কার ছিল? শেখ শুভদয়া কিন্তু হলায়ুদ মিশ্রের, এবং শূন্য পুরাণ আমরা বলেছি রামাই পণ্ডিতের। এখানে একটি কথা আমরা বলতে চাই, এই যে শূন্য পুরাণ, এই শূন্য পুরাণের কিন্তু আরো একটি নাম আছে। সেই আরো একটি নাম কি? সেই আরো একটি নাম হচ্ছে নিরঞ্জনের উম্মাহ। নিরঞ্জনের কি মা? উম্মা। আমরা একজন আরেকজনকে চুমু খাই না, চুমু দিতে যেয়ে বলি উম্মা উম্মা, ঠিক আছে? বা আমরা বাচ্চাদেরকে চুমু খাই দিয়ে বলি উম্মা। তো নিরঞ্জন মনে রাখতে হবে শূন্য পুরাণের আরো একটি মানে আরেকটি নামে আমরা ডেকে থাকি, সেটি হচ্ছে নিরঞ্জনের উম্মা, ঠিক আছে? মনে রাখতে হবে যে শূন্য পুরাণের আরেকটি নাম রয়েছে নিরঞ্জনের উম্মা। পরীক্ষায় কিন্তু আসতে পারে। এবং আরেকটি বিষয় মাথায় রাখবো যে এই শূন্য পুরাণকে আরেকটা নামে ডাকা হয়, ঠিক আছে? শূন্য পুরাণকে আরেকটা নামে ডাকা হয়, সেটি হলো চম্পু কাব্য। আরেকটি নামে ডাকা হয় চম্পু কাব্য। এখন মাথায় রাখতে হবে চম্পু কাব্যটা আবার কি? একটা তো বুঝলাম যে শূন্য পুরাণকে বলা হচ্ছে নিরঞ্জনের উম্মা, ঠিক আছে? এটা চুমা দিয়ে দিয়েছি, উম্মা। কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো চম্পু কাব্য। হ্যাঁ, এই শূন্য পুরাণকে চম্পু কাব্য কেন বলা হচ্ছে? মাথায় রাখবো মধ্যযুগে গদ্য এবং পদ্যের সংমিশ্রণে যেটা রচনা হতো সেটাকে বলা হতো চম্পু কাব্য। মনে থাকবে, গদ্য পদ্যের, কখনো ভাইবা বোর্ডে প্রশ্ন রাখতে পারে চম্পু কাব্য কি? আমরা বলবো গদ্য এবং পদ্যের মিশ্রণে যে কাব্য সেটাই মূলত চম্পু কাব্য। তাহলে আমরা শিখে ফেলেছি যে শেখ শুভদয়া কে রচনা করেছিলেন? হলায়ুদ মিশ্র। সংস্কৃত ভাষায় আমি বলেছি হলায়ুদ মিশ্র, তিনি কিন্তু লক্ষণ সেনের কি ছিলেন? সভাকবি ছিলেন। আর শূন্য পুরাণ রচনা করেছিলেন রামাই পণ্ডিত, সেটিও সংস্কৃত ভাষাতে। এবং এই শূন্য পুরাণের আমরা আরেকটি নাম বের করেছি নিরঞ্জনের উম্মা, ঠিক আছে? আর একে বলা হয় চম্পু কাব্য। আবারও স্মরণ করে দেই, চম্পু কাব্যটা কি? গদ্য পদ্যের মিশ্রণে যে কাব্য সেটাই চম্পু কাব্য। তাহলে আশা করি তোমরা মধ্যযুগের সূচনা লগ্নে যে অন্ধকার যুগ 150 বছর, এটা বুঝতে পেরেছ। কারণ এখন পর্যন্ত এই সময়ে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন আমরা এখনো হাতে পাইনি। তবে আমরা এটা বলতে পারি না যে সময় কোনো সাহিত্যকর্ম রচনা হয়নি। হয়তোবা হয়েছে, এখনো আমরা আবিষ্কার করতে পারিনি, বা হয়তোবা হয়নি, বা হয়েছিল নষ্ট হয়ে গিয়েছে, সামহাও কিছু একটা হবে।
লাইভে যারা রয়েছে পড়া কি বুঝতে পারছো বা কেমন লাগছে একটু কমেন্ট করো আমাকে, আমি পড়াকে এগিয়ে নিয়ে যেতে চাই। যারা লাইভে যুক্ত রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু কমেন্ট করে জানাও যে পড়া কি তোমরা বুঝতে পারছো, প্লিজ আমাকে কমেন্ট করো। আচ্ছা, স্মার্ট বোর্ডে না আসবার কারণ হচ্ছে যে অনেক বেশি রাত হয়ে যায়। হ্যাঁ, আমি যেহেতু এত রাতে বেশি ক্লাস নিচ্ছি, ফলে বাসা থেকে আমি নিচ্ছি, এজন্য স্মার্ট বোর্ডে আমি যেতে পারিনি আর কি। ঠিক আছে, আচ্ছা, তো যারা লাইভে যুক্ত রয়েছে তারা আমাকে একটু কমেন্ট করো। আচ্ছা, একটু কমেন্ট করো বাচ্চারা যে তোমরা কি পড়াটা বুঝতে পারছো বা কেমন লাগছে, আমাকে একটু কমেন্ট করো আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, ধন্যবাদ বিপন তোমাকে। তুলি ডোনাল্ড ডিও, ওকে, ধন্যবাদ অর্পিতা পরি, কৃতজ্ঞতা। আমি খুশি হচ্ছি যে তোমরা পড়াটা বুঝতে পারছো। আশা করি তোমরা পড়াটাকে এনজয় করতে পারবে এবং তোমরা এতটুকু বিষয়ে ক্লিয়ার হয়েছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আচ্ছা, বৈশাখী ফারিয়া লিখেছে ওয়েট ফর কৃষ্ণের প্রেমলীলা, অপেক্ষা করো, আসছি আমরা, হ্যাঁ আসবো, কৃষ্ণের প্রেমলীলাতে আমরা চলে আসবো, কৃতজ্ঞতা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের মধ্যযুগ কত থেকে কত, 1201 থেকে 1800। মধ্যযুগের নামটা কার নামে করা হয়েছে? শ্রী চৈতন্য দেবের নামে করা হয়েছে, যিনি কিনা বাংলা সাহিত্যের একটি লাইনও কিন্তু লেখেননি। একটি লাইন না লিখেও তার নামেই বাংলা সাহিত্যের মধ্যযুগ। মধ্যযুগের আবার 3টা ক্লাসিফিকেশন রয়েছে: প্রাক চৈতন্য, চৈতন্য, চৈতন্য পরবর্তী, যেটা কিনা আমরা কিন্তু করেছি, আগে শিখেছি ফার্স্ট ক্লাসে। তারপরে বলেছি মধ্যযুগের সূচনা লগ্নেই রয়েছে অন্ধকার যুগ, 1201 থেকে 1350, 150 বছর। এ সময় কোনো সাহিত্যকর্ম আমরা হাতে পাইনি, এজন্য এটাকে অন্ধকার যুগ বলছি। তবে শেখ শুভদয়া এবং শূন্য পুরাণ এ সময় রচনা হয়েছিল, বাট বাংলা ভাষায় নয়, সংস্কৃত ভাষায়। আমি বলেছি এই হলায়ুধ মিশ্র ছিলেন লক্ষণ সেনের সভাকবি, এটা মাথায় রাখতে হবে। আমি বলেছি শূন্য পুরাণ, এই যে রামাই পণ্ডিত লিখেছে, শূন্য পুরাণের আর একটা নাম বলেছি নিরঞ্জনের উম্মা, ঠিক আছে, নিরঞ্জনের উম্মা। এবং আমি বলেছি শূন্য পুরাণকে চম্পু কাব্য বলা হয়, চম্পু মানে গদ্য পদ্যের মিশ্রণ। এবং আরেকটি বিষয় তোমরা শিখে রাখো, এই যে 1350 থেকে অন্ধকার যুগটা কি হয়, 1350 থেকে অন্ধকার যুগটা কি হয়, শেষ হয়, তার কারণ আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করতে পারি। কারণ হচ্ছে, তোমরা কি মনে পড়ে আমি তোমাদেরকে ইতিহাস ক্লাসে পড়িয়েছি যে 1342 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ, যাকে শাহই বাংলা বলা হয়, বাংলা স্বাধীন সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা, মনে করে দেখো ক্লাস নিয়েছি, সে ইলিয়াস শাহ ক্ষমতায় আসেন। এবং ইলিয়াস শাহ ক্ষমতায় আসবার পরে কিন্তু এই ইলিয়াস শাহ বা তার বংশধরেরা, ইলিয়াস শাহী বংশ, তারা কিন্তু কি করেছেন, তারা কিন্তু বাংলায় স্থিতিশীলতা আনয়ন করেছেন, বাংলার পরিবেশকে তারা শান্ত করেছেন। ফলে এরপর থেকে কিন্তু সাহিত্যকর্ম আবার কি হয়েছে, রচনা হতে শুরু করেছে এবং তারা কিন্তু বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন। কারণ এই 150 বছর, বিশেষ করে সুলতানি প্রতিষ্ঠার আগ পর্যন্ত বোলঘাটপুর বিদ্রোহের নগরী ছিল এ বাংলা। আমরা জানি ইবনে বতুতাও কিন্তু একই কথাই বলে গিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা মধ্যযুগের, তাহলে অন্ধকার যুগটা আশা করি আমরা ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা চলে যাব মধ্যযুগের প্রথম কোন নিদর্শন। এবং তোমরা জানো মধ্যযুগের প্রথম কোন নিদর্শন আমি ক্লাসের শুরুতেও আজকে বলেছি, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে এখন পর্যন্ত আমরা ধরতে পারি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যই মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। প্রাচীন যুগে তো একটাই নিদর্শন আছে, চর্যাপদ। তার মানে চর্যাপদের পরে যদি কিছু রচনা হয়ে থাকে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এখন অধুনা গবেষণায় যদি এমন হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আগে কিছু পাওয়া যায় তাহলে সেটা তখন হয়ে যাবে, কিন্তু যেহেতু যায়নি
সেহেতু আমরা বলবো মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ধরা হয় 1351 থেকে, মানে যেই অন্ধকার যুগ কি হলো শেষ হলো 1351 থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমাদের মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল 1351 থেকে 1400 খ্রিস্টাব্দের মধ্যে। এখন প্রশ্ন দেখা দিল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা কোথা থেকে পাওয়া গেল, এটা কিভাবে আবিষ্কার হলো? এখন কোনো বই, মানে এখন কোনো কিছু লেখা হলেই সেটা পেপার পত্রিকা বা বই আকারে ছাপা হয়, পাঠক আমরা কিনি। তখন তো আর ছাপার কোনো ব্যবস্থা ছিল না। মুঘল আমলে আমাদের ভারতবর্ষে প্রথম মুদ্রণ শিল্পের সূচনা হয়। কোন আমলে? মনে রেখো, এটি একটি সাধারণ জ্ঞান। মুঘল আমলে ভারতে মুদ্রণ শিল্পের কি হয়েছে? সূচনা হয়েছে, যেটা ব্রিটিশদের হাত ধরে। তো তার আগে তো এ সমস্ত মুদ্রণের কোনো ব্যবস্থা ছিল না। তো সালটা হচ্ছে 1909 সাল। 1909 সাল। এই ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, ওনার নাম হচ্ছে বসন্তরঞ্জন রায়। নামটা কি বলছি? বসন্তরঞ্জন রায়। এখন এই বসন্তরঞ্জন রায় উনি একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন, একজন ভাষাবিদ ছিলেন এবং একজন সাহিত্য গবেষক ছিলেন। এই বসন্তরঞ্জন রায় একজন প্রত্নতত্ত্ববিদ, একজন ভাষাবিদ এবং সাহিত্যের একজন গবেষক, যার কিনা উপাধি রয়েছে বিদ্যাধ বল্লভ। আমরা বলে থাকি বসন্তরঞ্জন রায় বিদ্যাধ বল্লভ, কিন্তু বিদ্যাধ বল্লভ ওনার কোনো পারিবারিক পদবি নয়। ওনার পারিবারিক পদবি হচ্ছে রায়, বসন্তরঞ্জন রায়, কিন্তু উনি উপাধি পেয়েছেন বিদ্যাধ বল্লভ। এখন আমাদের শিক্ষার্থীরা বলতে পারে যে ওনাকে কে বিদ্যাধ বল্লভ উপাধি দিলেন? তোমরা মনে রেখো বঙ্গীয় সাহিত্য পরিষদ, তোমরা মনে রেখো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনি বিদ্যাধ বল্লভ উপাধি পেয়েছেন। ঠিক আছে, যেমন হরপ্রসাদ শাস্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মহামহোপাধ্যায় পেয়েছিলেন, তেমনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই বসন্তরঞ্জন রায় তিনি বিদ্যাধ বল্লভ উপাধি পান। তিনি কিন্তু প্রত্নতত্ত্ববিদ, ভাষাবিদ, সাহিত্য গবেষক। এই বসন্তরঞ্জন রায় বিদ্যাধ বল্লভ তিনি কি করলেন? 1909 সালে তিনি খবর পেলেন পশ্চিমবঙ্গের, আজকের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা, কি জেলা? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম। গ্রামটার নাম আমি কি বলেছি? কাকিল্লা গ্রাম। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম। তোমরা আমার সাথে জোরে জোরে দুইবার বলো, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম। আরেকবার বলো, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম। সেই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে, বুঝতে পেরেছ? কাকিল্লা গ্রামে, সেই গ্রামে একজন ব্রাহ্মণ পরিবার ছিল। সে ব্রাহ্মণ ব্যক্তির নামটি ছিল দেবেন্দ্রনাথ। ব্যক্তির নাম দেবেন্দ্রনাথ, সংক্ষেপে লিখি মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়, তারা এই পদবিটি ব্রাহ্মণদের হয়, হিন্দুদের সবচেয়ে উচ্চ বর্ণ হলো ব্রাহ্মণ। তো দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণ গেরস্থর বাড়ির গোয়ালঘর, সেই গোয়ালঘরের মধ্যে অযত্নে পড়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যটি। তাহলে দেখো বন্ধুরা, বাঁকুড়া জেলার, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক
গেরস্থের গোয়াল ঘরে অযত্নে পড়েছিল এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে এই দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি লোকটা সুবিধাব্যঞ্জক না, তিনি লেখাপড়া হয়তো বুঝতেন না, এটার মর্মও বুঝতেন না। এটার মর্ম যদি উনি বুঝতেন তাহলে তো উনি কি কোনোভাবে এটা ওই গোয়াল ঘরের মধ্যে ফেলে রাখতেন? না না না, সম্ভবই না। কোনোভাবেই তিনি এটা গোয়াল ঘরের মধ্যে ফেলে রাখতেন না। তো যাই হোক, গোয়াল ঘরে অযত্নে ছিল। তখন এই যে গবেষক বসন্ত রঞ্জন রায় তিনি কি করলেন, তিনি এটা এখান থেকে উদ্ধার করলেন। ওকে, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেছেন কে? তোমরা আজ থেকে বলো, বসন্ত রঞ্জন রায় বিদ্যাধ বল্লভ। ওনাকে বিদ্যাধ বল্লভ উপাধি কে দিয়েছেন? তোমরা বলো, ওনাকে বিদ্যাধ বল্লভ উপাধি দিয়েছেন এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদ। ওকে, ডান। আবিষ্কার হয়ে গেল, কিন্তু আবিষ্কার হলো মানে এর অর্থ এটা না যে এটাই মধ্যযুগের প্রথম নিদর্শন। এটা নিয়ে আবিষ্কারের পরে এটা নিয়ে গবেষণা